তো দিদির ওই চটিটাকে পররুচিতে যাচ্ছে না, মানে চটিটা দিদির অবশ্য অনেকে বলছে নাকি দামি চটি। তো আবরুচি খানা, তো আপনি আপনার মতো খাবেন, অমিতার মতো খাবেন। অমিত শাহ চেষ্টা করবে যাতে হত্যাকাণ্ড কম হয়, মানুষ যাতে নিরামিষাশী হয়। এটা ভালো ট্রেনিং, এটা এই ট্রেনিংটা তো ভালো ট্রেনিং। আপনি দেখুন ওই রাজস্থানের লোককে দেখুন, গুজরাটের লোকদের কি দেখবেন, কি বডি, একদম সুঠাম বডি। আর আমাদের মাথা মোটা, বুক চিনে, পেট মোটা, পা চিনে, মানে আমেরিকান রুই। বাঙালি যাচ্ছে কপ 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 কপ, ঢেউ খেলানো, বুড়ি বিরাট। শুভেন্দু অধিকারী এমন লড়তে পারে, মুখ্যমন্ত্রীকে হারাতে পারে। এবং এটা তো নিশ্চিত যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কেউ দাঁড়ালে দিদিকে এতটা টক্কর দিতে হতো না, তাই তো? শুভেন্দু অধিকারী কিন্তু দিদির কাছে ত্রাস। আমি ধর্ম জিতবো, জিতে আমি মুখ্যমন্ত্রী পদ, আমরা মুসলমান একটা মুখ্যমন্ত্রী হবো বলেছে তোরা। তো ও বলছে 150 জিতে যাবে। এবার এবার কেউ কিছু ভেঙেছে কি এখন পর্যন্ত? আচ্ছা, দিদি যে বলেছিলেন এসআইআর আমার মৃতদেহের উপর দিয়ে হবে, আচ্ছা এসআইআর তো শেষ দিকে না, তার টিভি চ্যানেলকে দেখছিলাম, সে বলেছে আগে আমি এমএলএ ছিলাম, তখন ক্ষমতা ছিল না আমার হাতে। এটা কিন্তু হেডলাইন করবে, হ্যাঁ? আগে আমি এমএলএ ছিলাম, আমার তেমন ক্ষমতা ছিল না, ওই জন্য আমার মদমিতা খুব ভালো লাগে। তো আমি এমএলএ থাকাই না 100 কোটি সংগ্রহ করে নিয়েছি, 100 কোটি টাকা আমি পেয়ে গেছি এমএলএ থেকেই। ক্ষমতা নেই, 100 কোটি টাকা হয়ে গেছে আমার। কিভাবে হয়েছে সে তুমি স্টিং অপারেশন করো, ছোট ছোট ব্লক লেভেলে, পঞ্চায়েত লেভেলের জন্য পদ পেতে গেলে, প্রেসিডেন্ট লোকাল হতে গেলে 10 লাখ মিনিমাম দিতে হবে, 10 লাখ। ওর কমে কিন্তু হবে না ভাই, জিনিসপত্র দাম বাড়ছে, গ্যাসের দাম বেড়ে গেছে। পশ্চিমবঙ্গে যদি দিদি আবার ক্ষমতা আসে, তৃণমূলের পঞ্চায়েত লেভেলে, ব্লক লেভেলে 10 লাখ টাকা আর হবে না, 15 লাখ করতে হবে। মোফাক্কারুল বলছে, মোফাক্কারুল অ্যাডভোকেট, 4 দিন সময় দিয়েছে। সে গাড়ির মাথা থেকে হিরো মনে হচ্ছিল, তাকে দেখে মনে হচ্ছিল সেই যেন মনে হচ্ছে ওই মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওই শেখ মুজিবুর রহমান, রক্ত দিয়েছি, রক্ত আরো দেবো, ওর ভাষার মধ্যে তাই দেখতে পেয়েছে। কি বিপ্লবী ভাষা রে ভাই, গাড়ির উপরে উঠে বলছে মোফাক্কারুল ইসলাম। ধন্যবাদ। স্বাভাবিক কথা, মমতা ব্যানার্জি যদি সরকারে আসে সেই মুখ্যমন্ত্রী হবে, এটাকে বলার অপেক্ষা রাখে নাকি একদম। আর বিজেপি যদি ক্ষমতা আসে, তাহলে যারা বিজেপির সমর্থক, অন্তত বাইরের দৃশ্য তো যাদেরকে দেখি আমি, তারা শুভেন্দু কিছু চায়, শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে। বলার কি আছে, বলার কিছু আছে নাকি? ওই কি শিশির বাবুর ছেলে শুভেন্দু, তাই তো মুখ্যমন্ত্রী হবে। দুটো মুখ্যমন্ত্রী এক করে, একটু তো কামড়া কামড়ি হবেই। হচ্ছিল না আজকে, আমি সারাদিন জানি না অমিত শাহ গিয়েছিল না আজকে ওখানে, কিন্তু পারে বাবা, ওফ, অমিত শাহকে মনোনয়ন ডেকে নিয়ে চলে এসছে, ক্যারিসমা আছে। আর অমিত শাহ যখন ওখানে গেছে, একটু তো স্বপন দাশগুপ্তর কাছে যাবে, মানে মাননীয় স্বপন দাশগুপ্ত। আবার স্বপন দাশগুপ্তর কাছে যখন গেছে এই আমাদের শতরূপা কি নাম, এই বালিগঞ্জে দাঁড়িয়ে সেও ছাড়বে কেন, দাদা দাদা আমাদের এখানে আদা খাদা নয়, ভালো কিছু দাও, হ্যাঁ এসে গেল। তো সত্যি আমি একটা জিনিস দেখছিলাম, আমি রাস্তা আস্তে আস্তে, মানে অমিত শাহ কি বলেছে 15 দিন থাকবে, 15 দিন, সত্যি পারে, হ্যাটস অফ। 15 দিন বাংলায়, তার মানে এবার সিরিয়াস মনে হচ্ছে কেন্দ্র সরকার। আমি তো কতবার বলেছি কেন্দ্র চাইলে এই সরকার থাকবে না, বলিনি? এই কেন্দ্র চাইছে নাকি, এই আমাদের সেই দুধেল গাইরা যে চালে 1 সেকেন্ডে যেটা উড়িয়ে দেবে বলে, সেই সরকার বলছে কি 1 সেকেন্ডে উড়িয়ে দিচ্ছিল, কোথায় ওই 7 জন ম্যাজিস্ট্রেটকে না কাকে, ওই সুজাপুরে 17 ঘন্টা নয়, ওটা 1 সেকেন্ড আর কি, একই ব্যাপার। হ্যাঁ, তাহলে সরকার কি চাইছে? এই বাংলার 11 কোটি জনগণকে বলি, এই কেন্দ্র সরকার চাইছো গো, কেন্দ্র সরকার কি চাইছে নাকি এই সরকারকে তুলে তো উঠে যাবে, থাকবে না? কেন্দ্র সরকার চাইনি বলেই সরকারটাতে আছে, কেন্দ্র সরকার এই সরকারটা রেখে দিয়েছে। তাহলে অমিত শাহ 15 দিন কি করতে থাকবে? মমতা ব্যানার্জিকে রেখে দিয়ে থাকবে না তাড়াতে থাকবে, আমি এটা বুঝতে পারছি না। আমার তো যতদূর ধারণা তাড়াতেই থাকবে, কারণ শুভেন্দু তার অত্যন্ত কাছের বলে মনে হয় আমার আর কি। শুভেন্দুকে ওই ওখান থেকে জিতবে, সুতরাং মুখ্যমন্ত্রী হবে। দিদির দিকে একটু খেয়াল করো, শুধু আমাদের দিয়ে বকাবে না, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখো, আমার ওইটা নিয়ে খুব চিন্তা। কত কষ্ট করে বামেদের সরিয়েছে দিদি, আপনার শরীরটা ভালো থাকবে, টেনশন নেবেন বেশি, একটু হাসি মজার মধ্যে থাকবেন। আমরা আপনাদের নিয়ে একটু ট্রোল করব, মিম করব, আপনি সেগুলো সকালবেলা উঠে উঠে দেখবেন, দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে। এই কুণাল ঘোষ আজকাল কিছু বলছে না, তৃণমূল থেকে বলেছে অমিত শাহ 15 দিন থাকবে, আমিষ খাওয়ার নিধন। আমিষ খাওয়া নিদান, তো অমিত শাহ কিনা আমিষ খাবে, একটু কি আছে, লুকিয়ে লুকিয়ে খাবে, দিদি খাইয়ে দেবে।
দিদি একটু ভালো ভালো আমিষ করুন না, ডাকুন না। আচ্ছা আপনারা তো আমিষ খাওয়ার শখ কেন বলুন তো? আপনারা তো আমিষ খাওয়ানোর শখ কেন? ওরা নিরামিষ আসি, প্রাণী হত্যা করে না। তো আপনার কাছে তো একটা গর্বের হওয়ার কথা। আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা তো প্রাণকে মেরে দিই কেন? কিন্তু নিষ্ঠুরতা। তোমার আমার যেমন প্রাণ আছে, তেমন তো মৌরলা মাছটারও প্রাণ আছে। মৌরলা মাছ সে পিছনে লাফছে, কি সুন্দর লাফাচ্ছিল, চটক করে টিপে মেরে দিল। ক্ষমতা আমাদের বেশি। আর বড় বড় মাছগুলো যখন কাটে আরো ছটকায়। যখন এই বড় বড় চার পেয়ে জন্তুগুলোকে কাটে, সে হিন্দু মুসলিম মিলিয়ে বলছি, বড় ছোট মিলিয়ে বলছি, নিদারুণ যন্ত্রণা লাগে আমার। মুরগি কাটলেও যন্ত্রণা লাগে, নিষ্ঠুর মনে হয়। তো অমিত শাহ যদি হৃদয়ের মধ্যে কোমলতা থাকে, হিংস্রতা কম থাকে, মানে গাছেদেরকেও কাটে অবশ্য, গাছেদেরও প্রাণ আছে, জগদীশ চন্দ্র বসু। তো গাছেদের কাটলে বুঝতে পারা যায় না, মানে আমরা তো এই যারা চলন বলন আছে তাদের কি বুঝতে পারি, গাছেদেরও প্রাণ আছে। যখন ধান গাছটা ছিঁড়ে না এমনি মরে যায় ধান গাছ, বেশি দিন বাঁচে না। অন্যান্য গাছপালা শাকসবজিরও প্রাণ আছে, বড় হচ্ছিল আস্তে আস্তে। কিন্তু ওই প্রাণটা আমাদের গোচরে আসে না। কিন্তু পশু পক্ষীর প্রাণ তো গোচর আসে, সে মাছ বলুন আর মাংস বলুন, আসে তো। তা অমিত শাহ যদি মনে করে, বা অমিত শাহরা, গুজরাটিরা, যে আমরা নিরামিষাশী হবো, মানেটা কি? আমরা আমিষ খাবো না, মানেটা কি? আমরা প্রাণী হত্যা করবো না, এটাকে মানে। তো তাই যদি হয়, এত দিলদার উদার দিদি, সে তো অমিত শাহর দিকেই যেতে পারে, অর্থাৎ নিরামিষাশী হতে পারে। আরে বয়স হলে মাছ মাংসটা ত্যাগ করতে হয়। দিদি আপনি তো এত ত্যাগ করেন, একটু অমিত শাহর মতো মাছ মাংস খাওয়া ত্যাগ করে দিন তো দেখি। প্রাণী হত্যা বন্ধ করুন আপনি। শুধু হত্যা করবে, আর মানুষগুলো তো মরে যাচ্ছে। মাছ মাংস কাটতে 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 বাংলার মানুষ কেটে দিচ্ছে। ওখানে মাছের রক্ত দেখছে, ছাগলের রক্ত দেখছে, বড়গুলোর কথা বললাম না, বড়গুলো বলে ঝামেলা হয়ে যাবে। রক্ত দেখছে মানে মোল্লা ভাইদের কথা বলছি, রক্ত দেখছে, তো মানুষ কেটে দিচ্ছে তো ওই রক্ত থেকে থেকে। কি হারে কুচ্ছে, একটা মানুষ মরে যাচ্ছে, তার আরো রক্ত আরো রক্ত। ইস, শামসেরগঞ্জ, ইস, আরো আরো অনেক গঞ্জ আছে, একটা গঞ্জ বললে হবে না। আবার আমার দুধের গায়ে এরকম মারা যাচ্ছে নাকি? মারছে দুধের গায়ে, মরছে দুধের গায়ে, রক্ত বেরোচ্ছে তো। এই হিংস্রতা আসছে কেন? ছোট ছোট বাচ্চাদের সামনে যখন ওই ছাগলের বা আরো বড় বড় জন্তুদের কাটা হয়, রক্তের স্রোত বয়ে যায়, বাচ্চাদের মনে কি প্রতিক্রিয়া হয়? সেই জন্যই তো ওরা নিরামিষাশী, যে আমরা প্রাণ হত্যা করবো না। তো ওদের খিল্লি করা কি আছে বলুন তো? অমিত শাহ যদি প্রাণ হত্যা করার পক্ষে না থাকে, তোদের যোগ্যতা না ব্যর্থতা? ওটা যোগ্যতা। আর আমাদের যত জটিল অসুখ, আমিষ খেয়ে কি হয়েছে? আমি দেখো ভাই, আমি নিজে কিন্তু আমিষ খাই, সোজা কথা বলছি। আমি অমিত শাহের মতো এত মহান হতে পারিনি, আমি না খেলে আমার চলে না। তবে ইদানিং আমার এই কাটাকুটি রক্ত দেখতে বড্ড কষ্ট লাগে। আমি নিজের চোখে মুরগি কাটলে সেই মুরগিটা খেতে পাই না। না আমি একটা বাস্তব কথা বলছি। ওই রাজনৈতিক আলাদা বাদ দাও, ভালো কথা স্যার, একটু বিজ্ঞানের এসো। আমি একটা কথা বলবো, এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই টিপ্পনি রাজ্যের শাসক দলের, সে টিপ্পনি কি ঢোপে টিকলো না? এটা কোনো প্রশ্ন হলো? তিনি তার রুচি, তুমি বলছো আবরুচি খানা আর পররুচি পায় না। তো দিদির এই চটিটাকে পররুচিতে যাচ্ছে না, মানে চটিটা দিদি অবশ্য অনেকে বলছে নাকি দামি চটি। তো আবরুচি খানা, তো আপনি আপনার মতো খাবেন, অমিতার মতো খাবেন। অমিত শাহ চেষ্টা করবে যাতে হত্যাকাণ্ড কম হয়, মানুষ যাতে নিরামিষাশী হয়। এটা ভালো ট্রেনিং, এটা, এই ট্রেনিংটা তো ভালো ট্রেনিং। আপনি দেখুন ওই রাজস্থানের লোককে দেখুন, গুজরাটের লোকদের কি দেখুন, কি বডি, একদম সুঠাম বডি। আর আমাদের মাথা মোটা বুক চিনে, পেট মোটা পা চিনে, মানে আমেরিকান দুই। বাঙালি যাচ্ছে কপ 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 কপ, ঢেউ খেলানো, বুড়ি বিরাট ফিকির হই, এগুলো স্ট্রাকচার হলো? অধিকাংশ বাঙালির যে বডি স্ট্রাকচার, ওটা হাস্যকর। মাথা মোটা বুক চিনে, পেট মোটা পা চিনে, না না বলি, এই যে আনহেলদি বডিটা, এত আমিষ খেয়ে বডি তো আনহেলদি কেন? একটু সুষম খাদ্য খাওয়া উচিত, সঠিক খাদ্য। খালি সারাক্ষণ ধরে মাছ খাচ্ছে, তপসিয়ে যান না, 5 টাইম মাংস খায়। কটাই? দিদির মনে হচ্ছে অনুপ্রেরণা পেয়েছে, 5 বা 6 টাইম খায়। সকালবেলা মাংস ব্রেকফাস্ট, দুপুর বেলা মাংস, সন্ধ্যেবেলা মাংস, রাতের বেলা মাংস, তার মধ্যে আর একবার মাংস হয়ে যাবে। 5 টাইম 4 টাইম মাংস দিয়ে ভাত খায়। স্বাস্থ্যকর? আটকাতে পারেন তো এটা? আপনি এত হেলথ হাইজিন নিয়ে ভাবছেন, এত জ্ঞানী লোক, আপনি জানেন এত খেতে নেই? যান গিয়ে দেখে শুনে সত্যি কথা বলছি কিনা। তো ওটা ভালো না নিরামিষ খাওয়া ভালো? বাংলার মানুষ কি নতুন মুখ হিসেবে শুভেন্দু অধিকারীকেই চাই? বাবা, শুভেন্দু অধিকারী তো বিজেপিতে এসছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্যই। ও
তো তৃণমূলে মুখ্যমন্ত্রী হওয়ারই কথা ছিল, দিদির অবর্তমানে মুখ্যমন্ত্রী হবে। দিদি করে দিল আগামী ভবিষ্যৎ আমার, ডানাত বাঁধ বলেছিল। ডানাত তো মনে হচ্ছে কাকে করেছিল, অভিষেকটা ডানাতে ছিল না শুভেন্দু ডানাতে ছিল, ওটা কিন্তু ফলো করতে হবে। দুটো হাতকে দিদি তুলে ধরেছিলেন যে এই আমার ডান হাত, এই আমার বাম হাত, একদিকে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী। এটা দিদি করেছিল। তাহলে দিদি কি তখন জানতে পারেনি যে শুভেন্দু অধিকারী মানুষটা ভালো নয়, আর তার বাবাটাও খুব একটা ভালো নয়? কেন দিদি হাত ধরেছিল? ক্ষমা চাইবে? এই যে হাত ধরেছিল, যারা তৃণমূল করছে তাদের কাছে দিদিকে ক্ষমা চাইতে হবে। কেন হাত ধরেছিল শুভেন্দু অধিকারী? দিদিকে কেন তুমি কম? দিদি কম বোঝে না দিদি ওটা চায় যেটা শুভেন্দু করে? কোনটা ঠিক করতে হবে কিন্তু আগে। সেই শুভেন্দু অধিকারী কি ভেবেছিল, এবং যোগ্য ছিল, যোগ্য। দিদিকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে কোনো পলিটিক্যাল নেতা নিজে ভোটে দিতে পারে, সেটা কিন্তু তৃণমূল আমলে যখন শুভেন্দু অধিকারী ছিল, শুভেন্দুই ছিল, আর কেউ ছিল না, এটা সবাই জানে। এবং তখন কোনো প্রাসঙ্গিকতা ছিল না অভিষেকের। অভিষেকের একটাই প্রাসঙ্গিকতা ছিল যে সে দিদির কোনো আত্মীয় স্বজন নাকি হয়, কি একটা হয় না দিদির ভাই, কি লোকে বলে আমি যাই না, হয় তো একটা, এইটা ছিল প্রাসঙ্গিকতা, এটা ছিল তার টিআরপি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে দিদির পরে কে মুখ্যমন্ত্রী হবে? শুভেন্দু অধিকারী যখন বুঝলো আমার এখানে স্থান নাই, স্থান নাই, বংশগত চর্চাই চলবে, পারিবারিক এটা একটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, কালীঘাট কোম্পানি, তখনও বুঝলো আমাকে মুখ্যমন্ত্রী হতে হবে। তা আমি কেন পুরো তৃণমূলে থাকবো কেন? আমি নতুন দল যেটা পশ্চিমে ক্ষমতা আসছে সেখানে আমি নিজের যোগ্যতা দেখাবো, আমি যে কে সেটা প্রমাণ করবো। তো তো অভিষেক শুভেন্দু অধিকারী তৃণমূলে এসেছে তো মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, এই বিজেপিতে এসেছে, তো বলো কি আছে? এবং বিজেপির বড় একটা অংশ লোক তাকে তো মুখ্যমন্ত্রী মনে করছে, করছে না তা নয়। তার যত অ্যাক্টিভিটি বিজেপিতে হচ্ছে, আপনি ভালো মন্দ ছেড়ে দিন, সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি তো তার, তাকেই তো এই জন্য তৃণমূল সত্যি বলে মনে করছে। আর তৃণমূল যদি বিজেপির কাউকে খুব বেশি চায়, পলিটিক্যাল লোকদের মধ্যে বলছে, এমনিতে আমাকে তোমাকে চায় শুনেছি আর কি, তোমাকে তো চায় দিদি শুনেছি আর কি, সেটা শুভেন্দু অধিকারী। ইনি কেউ সন্দেহ আছে? কে কাকে চায় বলো তো? যার প্রয়োজনীয়তা তাকে তো চায় নাকি? একেবারে ভবানীপুরে গতকাল আমরা শুভেন্দু অধিকারীর প্রচারটা কভার করতে গিয়েছিলাম, সেখানে একদম আহ আহ, মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় ৭৪ নম্বর ওয়ার্ড, ৮২ নম্বর ওয়ার্ড, এই সমস্ত ওয়ার্ডগুলোতে প্রচার শুভেন্দু অধিকারী। এই যে ঘাঁটিতে গিয়ে শুভেন্দু অধিকারীর প্রচার, কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর এই লড়াই কি ইতিহাস তৈরি? না, সে তো শুভেন্দু তো রাজনীতিটা ভালো বোঝে। আচ্ছা, নন্দীগ্রামে যে দিদি গিয়েছিলেন, দিদি নিশ্চিত করে ধারণা ছিল গতবারে নন্দীগ্রামে জিতবে। আমি 2021 সালের কথা বলছি। তো 2000 ভোটে জিতুক আর যাই জিতুক, শুভেন্দু অধিকারী জিতে যেত, মার্জিনালি জিতেছে। তাহলে শুভেন্দু অধিকারী এমন লড়তে পারে, মুখ্যমন্ত্রীকে হারাতে পারে। এবং এটা তো নিশ্চিত যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কেউ দাঁড়ালে দিদিকে এতটা টক্কর দিতে হতো না, তাই তো? শুভেন্দু অধিকারী কিন্তু দিদির কাছে ত্রাস, সত্য। এবং শুভেন্দু অধিকারী যেভাবে ওই আমাদের ভবানীপুরে যে কঠিন একটা জায়গা তৈরি করেছে, সেটা থেকে অস্বীকার করার কোনো জায়গা নেই। জিতবে হারবে আমি তো কোনো কিছু বলবো না, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, যে কেউ জিততে পারে। মুখ্যমন্ত্রী দেখো, আমি আমি না ওই ওই আলটপকে মন্তব্য করি না, ওসব পলিটিক্যাল লোকেরা করে। মানে পলিটিক্যাল লোকদের মন্তব্য কি, যদি জিজ্ঞেস করা হয় ওই হুমায়ুন কবিরের কাউকে, সেখানে 5-10টা পাবে কিনা সিট যায়, মানে ভোট পাবে কিনা জানে, আমি জিতে যাবো, মানে ওই জিউপি না কি একটা আছে না, আমি জিতে যাবো, নওশাদকে জিতে আমি জিতে যাবো, কংগ্রেস আমি জিতে যাবো, আরে আমি জিতে কে জিতবে, সিপিএম আমি জিতে যাবো, আর তৃণমূল ও তো জিতছি, দিদি আছে ওর উপরে জিতছি, বিজেপি বলে আমি জিতে যাবো। যে জিত বলে একটা শব্দ আছে, কাঁদছে, কি রে ভাই, সবাই বলে জিতে যাবো, মানে এর চেয়ে ঢপের চোখ কিছু হতে পারে না। ফলে প্রত্যেকে হেরে যাবো কে বলে কোনোদিন শুনেছো নাকি? এই যে 192টা না কটা আসনে এই দিয়েছে, প্রার্থী দিয়েছে হুমায়ুন কবির, সে কি বলেছে বলতো, যে 182 না কটাতে প্রার্থী দিয়েছে, তো সে বলেছে আমি ধর্মদের জিতবো, জিতে আমি মুখ্যমন্ত্রী পদ, আমরা মুসলমান একটা মুখ্যমন্ত্রী হবো, বলেছে তোরা। তো ও বলছে 150 জিতে যাবে, জিউপি বলছে 150 জিতে যাবে, হুমায়ুন কবির বলছে, আর কি বলার আছে? সব উল্টো পাল্টা কথাবার্তা। অমিত শাহ পর্যন্ত চলে এলেন, আপনি নিজে যেটা দিয়ে শুরু করলেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে অন্যতম। এবার কি তাহলে বিজেপি পুরোদমে ঝাঁপাচ্ছে তৃণমূলকে? আমার তো একটু মনে হচ্ছে আমার দিদির জন্য বড় কষ্ট। কি সুন্দর ছাড় দিয়েছিল, আরে 21 সালের মধ্যে ছাড় দে, ছাড় মনে বোঝো তো, ডিসকাউন্ট দিয়ে যায়, তোরা থেকে যা। দিদি বয়স হয়েছে, বয়স হয়েছে, রোগা হয়ে যাচ্ছে, টেনশন বড্ড, হাত পা ভাঙলো, কিছু ভেঙেছিল, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করেছিল, পায়ে করেছিল না,
এই দিদির ব্যান্ডেজ নিতে পারে। এবার এবার কেউ কিছু ভেঙেছে কি এখন পর্যন্ত? আচ্ছা দিদি যে বলেছিলেন এসআইআর আমার মৃতদেহের উপর দিয়ে হবে, আচ্ছা এসআইআর তো শেষ দিকে না, মানে অনেক লোকের তো ভোট চলে গেছে, নষ্ট হয়ে গেছে নাকি শুনলাম। দুই একজন জাস্টিস ফোন করেছিল, প্রাক্তন জাস্টিস, স্যার আমারও ভোটার তালিকায় নাম নেই। বড্ড দুঃখ লাগে। কিছু কিছু জায়গায় তো মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে এসআইআর, নিশ্চিত, এর কোনো সন্দেহ নেই, ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে হচ্ছে। এই যে ক্ষতির সম্মুখীন হলো, ওরা অ্যাডজুডিকেশন আছে, কেউ কেউ আবার ডিলিটেড হয়ে গেছে, ডিলিটেড হওয়ার পর ফর্ম 6 জমা দেওয়া যায়, কিন্তু এই যে টোটাল প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে অনেকে বিলম্বিত হওয়ার জন্য আমার মনে হয় 2026 ইলেকশনে তারা ভোট দিতে পারবে না। এই যে ভোট পরে আবার ঠিক হয়ে যাবে। আমি প্রত্যেককে বলে রাখছি, গোটা রাজ্যের এমন কেউ থাকবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি না, যার নাম পরবর্তীকালে ভোটার তালিকায় উঠবে না। কিন্তু যে লং প্রসেস, মানুষের তো ক্লান্তি বলে কথা আছে, উদ্বেগ বলে কথা আছে, সব গরিব লোকেরা সাধারণ লোকেরা তত বোঝে না কি করতে হবে না করতে হবে, এটা জটিল ব্যাপার, দিদি এগুলো হেল্প করতে পারতো। এই যে বিলম্বিত হলো, এই ভোটটা সামনে আছে বলেই তো বিলম্বের প্রশ্ন হচ্ছে। ভোট না সামনে থাকলে ধরুন 1 বছর পর ভোট আছে, তাহলে তো অনেক সময় ছিল। এই বিলম্ব হলো জন্য দায়ী কে? আজকে 2026 সালে যদি একজন বৈধ ভোটার ভোট দিতে না পারে, হুইল বি রেসপন্সিবল? আপনি বলবেন যে নির্বাচন কমিশন তার জন্য দায়ী, আমি ধরছি নির্বাচন কমিশন দায়ী, প্রথম থেকে দেখা দরকার ছিল ক্যারেজ কুমারদের, কিন্তু মাননীয়ার কি দায়ী নেই? মাননীয়া বারবার বলছে আমি এসআইআর করতে দেবো না, তা কোথায় দিলি কেন তুই? আমার মৃতদেহের উপর দিয়ে হবে কেন? মৃতদেহ কোথায় আছে দিদি? মৃতদেহ কোথায়? এই কুক্ষণে সব কথা বলতেন, দিদি মৃতদেহ হবে কেনা, কুক্ষণে কথাবার্তা না না বলি। তাহলে এই যে এখন এসআইআরটা হচ্ছে, দিদি মৃতদেহের গল্পটা কোথায় গেল? না না আগে বলুন, আগে বলুন। আপনি অন্য লোককে গরম খাচ্ছেন কেন? সুজাপুরে যদি কেউ এই অবরোধ করতে গিয়ে মারা যায়, সে দায়িত্ব আপনি নেবেন? সুজাপুরে যে লোকগুলো হই হই করছে তারা তো বোঝে না, কেউ কেউ তো গরম খাওয়াচ্ছে। তো সুজাপুরে যেটা করেছে ওয়াকআপ দিয়েও সেটা করেছিল, সফল হয়েছে? সুজাপুর করে সফল হবে? সফল হচ্ছে আইন আদালতে গিয়ে, তাই তো? এবার এটা করতে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন ওই কেন্দ্রীয় বাহিনী কিছু করলো না, 4 দিনের মধ্যে গুলি চালিয়ে দিল। আমি তো বলেছি সোশ্যাল মিডিয়া, মরবে তো সাধারণ লোক, এবং তারা যে এজিটেট হচ্ছে তারও পিছনে কারণ আছে। তাদের অনেকেই 200-300 বছর ধরে এই পশ্চিমবঙ্গে বাস করে, অনেকেই বাস করে তারা 200-300 বছর ধরে কোনো কারণে। যেমন ধর আমার নাম কাজী মাসুম আক্তার, এবার কোনোভাবে ভোটার তালিকার নামটা উঠেছে মাসুম আক্তার কাজী, কাজীটা আগে ছিল পরে হয়ে গেছে, ওকে অ্যাডজুডিকেশন ফেলে দিয়েছে, অ্যাডজুডিকেশন ফেলে দিয়েছে। সেটা কি বৈধ? সেটা কারেক্টেড হওয়া দরকার ছিল, তার জন্য সময় লাগতো। তো দিদি কি করেছে, এমন ডামাডোল করেছে, ব্যাপারটা বিলম্বিত হয়ে 26-এর ভোটের দৌড়গোড়ায় পাঠিয়ে দিয়েছে। সময় তো অল্প, তার মধ্যে কিছু কিছু কারেক্টেড হবে, হচ্ছেও, কিন্তু কিছু কিছু কারেক্টেড হয়ে এই ফর্ম নম্বর 6 ফিল আপ করে জমা দেবে, সেটা আবার তো তার নিষ্পত্তি হবে, সময় চলে যাবে। তো তাহলে কিছু লোকের যে বৈধ ভোটারদের নাম বাদ যাবে, এটা কি বিজেপি দায় নাকি? এসআইআর করার দায় কাদের ছিল? এক হচ্ছে নির্বাচন কমিশন, 2 হচ্ছে রাজ্য সরকারের, রাজ্য সরকারের প্রশাসনের লোকেরাই এসআইআর এর কাজটা করছে। এরা কারা? স্কুল শিক্ষক থেকে আরম্ভ করে সরকারি কর্মচারী, তারা হচ্ছে দিদির লোক, সব তারাই তো এসআইআর কাজটা করছে। যদি ভুল হয়ে থাকে তাই তো ভুলটা করেছে, যদি ভুল হয়ে থাকে। কিন্তু আপনি বলুন সময়টা অল্প, সেই সময় আর আমি কেন্দ্রের, আমি যারা এসআইআর করছে তাদেরকেও বলছি, অনেক আগে জ্ঞানেশ কুমারদের ঘুম ভাঙা দরকার ছিল। আমি তখন থেকে ভাবছি অনেক গন্ডগোল হবে, হয়ে গেছে, রয়েছে। কিন্তু এই যে টোটাল অগোছলা হলো, এর জন্য নির্বাচন কমিশনকে যারা গাল দিচ্ছে, দিক গাল, আমার তাতে কিছু শেয়ার না। দিদির কি গাল পাওয়ার কথা না? দিদি তো গরম খাচ্ছে এখন বসে। দিদি কি চেয়েছিল নাকি বেশ কিছু দুধেলগাইদের ভোট চলে যাবে, মতুয়াদের ভোট চলে যাবে, তারা কান্নাকাটি করবে, ওইটাকে এনক্যাশ করবো? মাননীয়া, আজকে যে ঘটনা করলো, আপনার তো সোনার বাংলা, আরে নাহলে অমিত শাহ বা প্রধানমন্ত্রী উচ্চারণ ঠিক মতো করতে হবে, সোনার বাংলা বলেছে, কি হয়েছে তাতে? একটা অবাঙালি লোক, সে বাংলা উচ্চারণটা ভালো করতে পারেনি, বলেছে সোনার, আমার সোনার বাংলা, কি হয়েছে তাতে? আপনি কি ভালো হিন্দি বলতে পারেন নাকি? সব লোক তো হাসি ঠাট্টা করে আপনাকে নিয়ে। আপনি এতদিন কেন্দ্রীয় মন্ত্রী থাকার পরেও উচ্চারণ ঠিক নেই, তো তিনি বাংলা জানবেন কোথেকে? হিন্দি তো ভারতবর্ষের একটা সাধারণ লোকের ভাষা, ভারতবর্ষের সব লোকই কম বেশি হিন্দি জানে। বাংলা তো আঞ্চলিক ভাষা, এটা আঞ্চলিক, সে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ বাংলা, সেখানে সোনারটাকে একটু সোনার বলে দিয়েছে। আপনি সেটা নিয়ে কিল্লি করতে ছেড়েছেন, তো আপনি ওটাকে নিয়ে কিল্লি করলে, আপনাকে কিল্লি করার জন্য তো পশ্চিমবঙ্গ বসে আছে, সকাল বিকেল কিল্লি হচ্ছেন আপনি। এইটা কোনো চর্চা হলো? নরেন্দ্র মোদীরা বা অমিত শাহরা হয়তো উচ্চারণ ঠিক মতো করতে পারেনি, কি হয়েছে তাতে? ডোনাল্ড টাইমাসে তো বিবেকানন্দকে কি ভুলভাল উচ্চারণ করছিল, তেমন না।
দিদি কি বলছেন তো দিদি তো সে কোথায় কি বলে দিয়েছে, এই রামমোহন রায় নাকি সতীদাহ প্রথা চালু করেছিল না কিসব করেছিল না, ওই যে ভাইপো দিদি। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, এই যে বিচারকদের লোক বলে রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিল, কি রে ভাই? বিচারকদের এই যে আটকে রাখা, এটা কি গণতন্ত্রের জন্য বিপজ্জনক? বিচারকরাই যদি নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কিছু নেই তো, সাধারণ মানুষ নয়। তুই গরিব হয়েছে কেন? তুই গরিব নাকি? দেখতে তো গরিব গরিব লাগছে, তুই গরিব কেন? এই তুই দুর্বল কেন বলতো? এটা অপরাধ। গরিব আর দুর্বল হওয়াটা অপরাধ। সাধারণ মানুষদের কুকুরের চদম, কুকুরদের গুরুত্ব আছে। কোন কোন ধনী লোকদের ঘরে কুকুরকে কি সুন্দর করে বিছানায় রেখে দেয় না, ও ড্রেস করায়, ভালো কিছু খাওয়ায়, তু মোনা, সব নাম কি সুন্দর সুন্দর নাম দেয়। আবার মানুষের যে কুকুরের মর্যাদা বেশি আজকাল দেখছি, বিরাট মর্যাদা। তুই মরে গেলে কেউ পাত্তা দেয়, কুকুর মরে গেলে চিৎকার করবে। না না বলছি গরিব হয়েছে, তোমাকে তোমাকে গরিবকে তো বলেছো দামি চশমা পরে আটটু, দামি দামি চশমা পড়বে না, আর পাওয়ারফুল হবে, ও লাভলির মতো হবে। ওই কি নাম ওটা, মদন মিত্র, সত্যবাদী। এই মদন মিত্র 400 সত্যবাদী। এই মদন মিত্র কথা মনে পড়ে গেল। মদন মিত্র কত ভালো কথা বলেছে বলতে, টিভি চ্যানেলকে দেখছিলাম। সে বলেছে আগে আমি এমএলএ ছিলাম, তখন ক্ষমতা ছিল না আমার হাতে। এটা কিন্তু হেডলাইন করবে, হ্যাঁ? আগে আমি এমএলএ ছিলাম, আমার তেমন ক্ষমতা ছিল না, ওই জন্য আমার মদন মিত্র খুব ভালো লাগে। তো আমি এমএলএ থাকাই না 100 কোটি সংগ্রহ করে নিয়েছি, 100 কোটি টাকা আমি পেয়ে গেছি এমএলএ থেকেই। ক্ষমতা নেই, 100 কোটি টাকা হয়ে গেছে আমার। কিভাবে যে সে তুমি স্টিং অপারেশন করো, তো অত টাকা আমার আছে, তখন আমার মনে হয় আমি একটা বড় মন্ত্রী হবো। তো যে মন্ত্রী করে, কে মন্ত্রী করে দেয় পশ্চিমবঙ্গে? তৃণমূল সরকারের মন্ত্রীরা কে করে দেয় বলো? আমি নাম বলবো না, আমি ভাই এর বন্ধু হই। কে করে? সেটা একটু বুমটা নিয়ে যাও না মদন মিত্রর কাছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোক জানে, তুমি জানো আর কি হয়েছো, বুম ফুম ভেঙে দেবো একদম পরে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোক জানে কে মন্ত্রী, বড় মন্ত্রী কে তৈরি করে। বলছে বড় মন্ত্রী হওয়ার জন্য যেই কথা বললাম, সঙ্গে সঙ্গে আমাকে বলে দিল 10 কোটি লাগবে। কত? তো আমার চুরি করাটা বলেনি, এমএলএ হয়ে গিয়ে আমি 100 কোটি পেয়েছি, আমার 10 কোটি দিতে কোনো অসুবিধা আছে? আমি 10 কোটি দিয়ে দিলাম, বড় মন্ত্রী হয়ে গেলাম। তার আগে আমার ভয় ছিল, দিয়ে তো দিলাম, এত করে হিসেবে এ তো লুকোনো মাল, ঠিক করবে তো? ফাটকা খেললাম। আমি জানি 100 কোটি 10 কোটি দেবো, 20 কোটি তুলবো, মন্ত্রী হয়ে গেছি, 20 কোটি তুলে দিয়েছি। আর এটা তো বড় মন্ত্রীর জন্য। আর ছোট ছোট ব্লক লেভেলের, পঞ্চায়েত লেভেলের জন্য পদ পেতে গেলে, প্রেসিডেন্ট লোকাল হতে গেলে 10 লাখ মিনিমাম দিতে হবে, 10 লাখ। ওর কমে কিন্তু হবে না ভাই। এরপর দাম বাড়ছে, গ্যাসের দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বাড়বে, সব মোদিজিদের সব চক্কা রাস্তায় করছে তো। তোলাটার দাম বাড়বে না, 10 টাকা হবে না। এই তৃণমূলের বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গে যদি দিদি আবার ক্ষমতা আসে, তৃণমূলের পঞ্চায়েত লেভেলে, ব্লক লেভেলে 10 লাখ টাকা হবে না, 15 লাখ করতে হবে। পেট্রোল ডিজেল দাম বেড়ে যাচ্ছে, 10 লাখে চলবে? এই ঘুষটা 15 লাখ দিতে হবে, কাকে দেবে? কাকে দেবে? এই মদন মিত্রকে জিজ্ঞেস করে কাকে। মদন মিত্রের সাথে আমি দেখা করে আসবো। এই এত সত্যি কথা বলেছো, অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমার মনে হয় ভারত সরকারের পক্ষ থেকে ওকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এত সত্যি কথা কি বলে, পরিষ্কার করে বলে দিয়েছে যে টাকা টাকা টাকা, বাকি সব ফাঁকা। তাহলে এইটা যদি দিদি সম্বল হয়, মানে মদন মিত্রকে তো মন্ত্রিত্ব টিকিট পেয়েছে না, মদন মিত্র পেয়েছে তো, তাহলে তাকে আবার টিকিট দিয়েছে, তার সত্যবাদী। মদন মিত্র এইটা বলার পর টিকিট পেয়েছে, তার মদন মিত্র সত্যবাদী। আর যদি মদন মিত্র মিথ্যাবাদী, তাকে টিকিট দিয়েছে কেন? মানে দিদি কি প্রত্যেকটা মিথ্যাবাদীকে টিকিট দেয়? প্রশ্ন করবো স্যার, বিচারকদের যে এরকম পরিস্থিতি বা মালদার যা পরিস্থিতি, এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি বড় কোনো সংকেত পশ্চিমবঙ্গের অবস্থা আগের কাশ্মীরের থেকেও কি খারাপ? দেখো এটাতে কি হবে, এই ধরো এই যে 4 দিন নাকি সময় দিয়েছে সুজাপুরে, সুজাপুর না কালিয়াচকে, তো 4 দিন সময় দিয়েছে। ওই 4 দিনের মধ্যে এদের নাম তুলে দিতে হবে, ডিলিটেড যারা আছে বা আন্ডার অ্যাডজুডিকেশনে যারা আছে বিবেচনাধীন, তাদের নামটা ভোটার তালিকায় তুলে দিতে হবে। তো ভিডিও চাইলে কি পারবে? তার নথি কাগজপত্র, তার জন্য যে সমীক্ষা, এগুলো করতে হবে। এবার ধরো উঠলো না, 4 দিন সময় দিয়েছে, কিন্তু মোফাক্কারুল বলছে, মোফাক্কারুল অ্যাডভোকেট 4 দিন সময় দিয়েছে। সে গাড়ির মাথা থেকে হিরো মনে হচ্ছিল, তাকে দেখে মনে হচ্ছিল সেই যেন মনে হচ্ছে ওই মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওই শেখ মুজিবুর রহমান, রক্ত দিয়েছি, রক্ত আরো দেবো, ওর ভাষার মধ্যে তাই দেখতে পেয়েছে। কি বিপ্লবী ভাষা রে ভাই। গাড়ির উপরে উঠে বলছে মোফাক্কারুল ইসলাম, ধন্যবাদ, ব্যাপক বলছে। আরে ও তো বলবেই, দিদি খুব ভালো টালো বাসে মনে হয়। তো 4 দিন সময় দিয়ে যায়, কদিন সময় দিয়ে তোমাদেরকে? 1 সেকেন্ডে তোমাদেরকে মেরে ফেলা যায়, ঘিরে ধরে মারতে হবে, ঘিরে ধরতে হবে।
তো 4 দিন টাইম দিয়েছে, ক্ষমা করেছে। এরপরে 4 দিনের মধ্যে যদি বিডিওরা যদি ভোটার তালিকায় নাম তুলতে না পারে, তারপর তো অশান্তি হবে না। কি কাটে ও দিদি ভাই, এ দিদি ভাই না, ভাই বলা যাবে না, দিদি দিদি হয়, ভাই আবার কি? ও দিদি, আপনার পুলিশ বাহিনী আর কেন্দ্রীয় বাহিনী, এই দুটো বাহিনী কেমন আছে, ভালো আছে তো? ঝাঁটা খুন্তি নিয়ে মহিলারা কেমন আছে, ভালো আছে তো? ঝাঁটা খুন্তি নিয়ে মহিলারা কখন নামবে? মোল্লা মহিলাদেরকে বলবেন নাকি এই ঝাঁটা খুন্তি নিয়ে নাম? ওরা কিন্তু ভালো ঝাঁটা খুন্তি ইউজ করতে পারে। অশান্তি হবে এক কথা। আচ্ছা, অশান্তি হলে কি হবে? শীতলকুচি হবে, শীতলকুচি হবে। শীতলকুচি হলে কি হবে? মুসলিম ভোটটা দিদির দিকে যাবে, আর যত মুসলিম ভোটটা দিদির দিকে যাবে, তত হিন্দু ভোটটা বিজেপির দিকে যাবে। আর হিন্দু 70%, বিজেপি তত লাভ হবে। এটা কিন্তু মোল্লারা বোঝে না, জ্ঞান কম তো, জ্ঞান বুদ্ধিটা কম না। আমি পরিষ্কার বলছি, ধর্মের নামে রাজনৈতিক পোলারাইজম বন্ধ করতে হবে। পোলারাইজ যে করার চেষ্টা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আমি পরিষ্কার করে বলছি, দিদিকে সতর্ক করে বলছি, আজকে এটা মানিক চকে, ওটা কি কালিয়া চকে হয়েছে। পশ্চিমবঙ্গে অজস্র জায়গায় চক আছে, এখনো তো দুধেলগাই আমাদের মিনি পাকিস্তানে সব চুপচাপ আছে দেখতে পাচ্ছি। মিনি পাকিস্তানে খুব খারাপ জায়গা তৈরি হচ্ছে। ভোটার তালিকায় হিন্দু মুসলিম নির্বিশেষে যে বৈধ ভোটারদের নাম ওঠেনি, কেন ওঠেনি অনুসন্ধান করে তাদেরকে তোলার বন্দোবস্ত দিদি করতে পেরেছে। দিদির কাজ, ওই কাজ না করে বড় বড় গোলগাল কথার পলিটিক্স করা, এটা বন্ধ করতে হবে। মানুষের আবেগ নিয়ে চিনিমিনি খেলবেন না, মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন না। আবেগ প্রমাণ মানুষ বোঝে না, কেউ কেউ তো ভয়ে মারাও যাচ্ছে। আর দিদি বলছে যে বেশি বেশি নাম কেটেছে কাদের, সবচেয়ে বেশি নাম কেটেছে আমার মুসলমান ভাইদের। কিন্তু যারা মারা গেছে, সে মারা যাওয়া লোকদের মধ্যে অর্ধেক হচ্ছে হিন্দু। খুব দুশ্চিন্তার, এটা বন্ধ হোক। ধন্যবাদ।